এলিজা পর্ব 11। আপনাদের সাথে রয়েছি আপনাদেরই ভালোবাসার তরু। পাখি কিছু বুঝতে পারছে না। শ্রাবণ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এই রিয়াই বা কে? তোকে মিথ্যা কেন বলল? অপূর্ব কোনো উত্তর দিচ্ছে না। কপালে চিন্তার ছাপ নিয়ে ঘাপটি মেরে বসে আছে। শ্রাবণ আর কোনো প্রশ্ন করলো না। ওকে ভাবতে দেখে বলল, তোর এখানে থাকার দরকার নেই, বাড়ি ফিরে যা, একটু বিশ্রাম নে, দেখবি ক্লান্তি দূর হয়ে যাবে। নিজেদের খেয়াল রাখিস, খাবারটা খেয়ে নিস। কথাটা বলে অপূর্ব চলে আসে। ওকে নতুন চিন্তা গ্রাস করেছে। তখনকার রিয়া মেয়েটা কে ছিল? তবে কি মেয়েটাও এই মৃত্যুর খেলার সাথে জড়িত? অপূর্ব এসব ভাবতে ভাবতে ডাক্তার ইব্রাহিমের খোঁজ করলো। একজন নার্সকে জিজ্ঞেস করলে নার্সটি উত্তরে বলল, উনি তো আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন, শুনেছি তার মেয়ে অসুস্থ। অপূর্ব মন স্থির করলো, ডক্টর ইব্রাহিমের বাড়িতে যাবে, তার সাথে কথা বলতেই হবে। চিপস টুপিয়ালির সাথে তার কিসের সম্পর্ক? অপূর্ব পুলিশের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাত ঠিক 11টা। জয়া জাহাঙ্গীরের কথা ভাবতে ভাবতে অস্থির। কিছুক্ষণের মধ্যে হাজির হন জাহাঙ্গীর। খুব আতঙ্কিত তিনি। জয়া প্রশ্ন করলেন, কোথায় ছিলে? জাহাঙ্গীর কোনো উত্তর দিলেন না। স্ত্রীকে উপেক্ষা করে ভেতরে চলে আসলেন। জয়া দ্বিতীয়বার জিজ্ঞেস করল, কি হয়েছে? আজকাল সকলকে এড়িয়ে চলো কেন? কিসের এত চিন্তা তোমার? জাহাঙ্গীর কোনো প্রশ্নের উত্তর দিলেন না। জয়া ঠিকই আন্দাজ করতে পারলেন কিছু হয়েছে, কিন্তু তাকে বলছেন না। জাহাঙ্গীর কাপড় পাল্টে নেন, হাত মুখ ধুয়ে হাতে একটা সিগারেট ধরিয়ে চেয়ারে বসেন। জয়া স্বামীকে অপলক দৃষ্টিতে দেখছেন। কত হাসি খুশি ছিলেন মানুষটা, সারাদিন সবাইকে মাতিয়ে রাখতেন। হঠাৎ কতটা চুপ হয়ে গেলেন। কি জানি কি ভাবছেন, তবে সাধারণ কোনো বিষয় না। জয়া খাটের এক কোণে বসে আছেন। জাহাঙ্গীর বারান্দার দিকে মুখ ঘুরিয়ে বসে আছেন। সিগারেটের ধোঁয়া বাতাসে এদিকেই আসছে। জয়া শান্ত গলায় প্রশ্ন করলেন, আমি নিশ্চিত নই, তবে তোমার ভাবনার বিষয়ে কিছুটা অনুভব করতে পারি। হয়তো ফেলে আসা অতীতের কথা ভাবছ, যেটা করেছিলে সেটা অন্যায়। জয়া মাঝপথে কথা থামিয়ে ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেদিন সেটা না করলে হতো। বলতেই জাহাঙ্গীর উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেলেন। জয়া নিজের কথা থামিয়ে দেন। জাহাঙ্গীর বললেন, দেয়ালেরও কান আছে, এসব নিয়ে ভাবতে বারণ করেছি না? জয়া থম মেরে চুপ হয়ে যান। প্রতিদিন ঘুমানোর আগে অর্পাকে এক নজর দেখে ঘুমান জয়া। ঘরের বাইরে আসবেন, ঠিক তখনই দেখেন দরজা বাহির থেকে আটকানো। কিছুটা অবাক হয়ে যান তিনি। কে আটকালো? নাকি বাহির থেকে কোনোভাবে লক হয়ে গেছে? তিনি বাইরে যাওয়ার চেষ্টা করলেন না, অনেক রাত হয়ে গেছে, তাই ভেবে উনি শুয়ে পড়লেন। জাহাঙ্গীর নিজেও হাতে সিগারেটটা ফেলে জয়ার পাশে এসে শুয়ে পড়েন। অপূর্ব গাড়ি নিয়ে ডাক্তার ইব্রাহিমের বাড়ি চলে আসে। বাইরে থেকে কড়া নাড়তে দরজা খুলে দেয় তার স্ত্রী। অপূর্ব বলল, ডাক্তার সাহেব কি বাড়িতে আছেন? ডাক্তারের স্ত্রী ভ্রু কুঁচকে উত্তর দিল, ও তো আজ 2 দিন ধরে বাড়িতে ফেরেনি। অপূর্ব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কোথায় তিনি? সে তো মেডিকেলে, রোগী অনেক, তাই আসতে পারেনি। আপনি পিজি হাসপাতালে যান, তাহলেই পাবেন। অপূর্ব তার কথা শুনে অবাক হয়। ডাক্তার ইব্রাহিম কেন এরকম করছে? অপূর্বের মাথা ধরে আসে, ভেতরে চলে পুড়ে যাচ্ছে। অর্পা বিছানায় এপাশ ওপাশ করছে। মা ঘুমানোর আগে প্রতিদিন একবার ওকে দেখতে আসেন। আজ কেন এলেন না? চিন্তা হলেও সে উপেক্ষা করে। প্রচুর পানি পিপাসা পেয়েছে, অথচ জগে পানি নেই। রাত অনেক হয়েছে, কাউকে ডাকতেও ইচ্ছে করছে না। পানিও খেতে হবে। তৎক্ষণাৎ অর্পা পানির জগ হাতে নিয়ে নিচে নামে। বাড়িটাতে জন্ম আর ছোট থেকে বড় হওয়া, তবে কেমন যেন আজ খুব অচেনা লাগছে। পুরো বাড়িটা নিস্তব্ধ। অর্পার ভীষণ ভয়ও হচ্ছে। চারদিকে পরখ করে ভয়কে উপেক্ষা করে রান্নাঘরে গিয়ে পানি নেয়। পানি নিয়ে ওপরে উঠবে, ঠিক তখনই পেছনে কারো হাঁটার আওয়াজ পায়। ভয়ে সে চুপসে যায়। এত রাতে কে বাড়ির ভেতর হাঁটছে? ও এগোতে থাকে। পরিষ্কার শুনতে পেল হাঁটার আওয়াজ বাম দিক থেকে আসছে। বারবার ঢোক গিলতে থাকে সে। কান খাড়া করে শুনে বুঝল এটা কোনো মানুষের হাঁটার আওয়াজ নয়, বরং কাঠের পুতুলের হাঁটার আওয়াজ। অর্পার পুরো শরীর কেঁপে ওঠে। ও উপরে উঠতে থাকে। হঠাৎ দেখতে পায় পেছনে একটা কাঠের পুতুল নেমে আসছে হাতে ছুরি নিয়ে। অর্পা ভয়ে ছিটকে পড়ে মেঝেতে। পানির জগটা আছড়ে পড়ে যায়। ভয়ে ও কথা বলতে পারছে না, কাউকে ডাকতেও পারছে না। বসা অবস্থায় পেছাতে থাকে সে। কাঠের পুতুলটি অদ্ভুতভাবে হেঁটে ওর দিকে আসছে। পুতুলের হাতে একটা ছুরি। সেটা দেখে ও আরো আতঙ্কিত হয়ে যায়। বুকের ভেতর তোলপাড় শুরু হয়। অর্পা বুঝতে পেরেছে পুতুলটাকে কেউ রিমোট দিয়ে কন্ট্রোল করছে। এদিক সেদিক দেখছে, তবে কাউকে পেল না। অর্পা পেছন দিকে যাচ্ছে। কাপা কণ্ঠে বলে ওঠে, আমাকে মেরো না। পুতুলটি ধীরে ধীরে অর্পার দিকে এগোতে থাকে। অর্পা মন স্থির করে, দরজা খুলে বাইরে দৌড় দিবে।
ও কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে বের হতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ভয়ার্ত দৃষ্টিতে পেছনে তাকিয়ে দেখে অপূর্ব। অপূর্ব অর্পাকে বুকে জড়িয়ে নেয়, অবাক কণ্ঠে বলে, তুই এত রাতে এখানে কি করছিস? কাঁপছিস কেন? কি হয়েছে বল। ওই পুতুলটা আমায় মেরে ফেলবে। অপূর্ব অবাক হয়, এত রাতে অর্পা একা, বাকিরা কোথায়? অর্পা ভেতরে আসতে ভয় পেলেও অপূর্ব জোর করে নিয়ে আসে। ভেতরে এসে চারদিক পরখ করে দেখে কিছুই নেই, সবকিছু ঠিকঠাক। অর্পা আতঙ্কিত হয়ে চারপাশটা দেখছে, কোথাও তো কিছুই নেই। এত কম সময় পুতুলটা গেল কোথায়? আর ওটা কন্ট্রোল কে করছিল? অপূর্ব এদিক সেদিক ভালো করে পরখ করলো, কোথাও সেরকম কিছু পেল না। শুধু জগটা নিচে পড়ে আছে। অপূর্ব নিশ্চিত যে অর্পা দুঃস্বপ্ন দেখেছে। বর্ষাকে হারিয়ে ওর এই অবস্থা, হয়তো শোক কাটিয়ে উঠতে পারেনি। এসব ভাবতে ভাবতে অর্পাকে নিয়ে নিজের ঘরে গিয়ে দেখে দরজা বাইরে থেকে দেওয়া। ও চমকে ওঠে, এলিজার ঘর বাইরে থেকে বন্ধ কেন? সে চট করে দরজা খুলতে এলিজা অপূর্বের বুকে ঝাঁপিয়ে পড়ে। অপূর্ব আতঙ্কিত হয়ে যায়, কি হয়েছে? দরজা বাইরে থেকে কে বন্ধ করে দিয়েছে? এলিজা অস্থির ভঙ্গিতে বলল, একটা কাঠের পুতুল এসেছিল, আমাকে মারতে চেয়েছে, এই দেখুন হাত থেকে রক্ত বের হচ্ছে। অপূর্ব অবাক হয়, এলিজার হাতে সত্যি কাটা দাগ, তাহলে অর্পা সত্যি বলেছে। ভোরের আভায় আকাশ রক্তিম আকার ধারণ করেছে, পাখিরা কিচিরমিচির আওয়াজ করছে, শীতের হাওয়া বইছে, আকাশে কিছুটা মেঘ আছে। সকালে সূর্যের আলো এলিজার চোখে পড়তে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নিজেকে অপূর্বের বুকের উপর শুয়ে থাকতে দেখে। অপূর্বের বুক ছাড়া এলিজা ঘুমাতে পারে না। চুলগুলো এলোমেলো, লোকটা পোশাকও পাল্টায়নি। রাতে সেই অবস্থায় ঘুমিয়ে পড়েছে। কেউ এলিজাকে আঘাত করতে চেয়েছিল। সেই চিন্তায় অপূর্ব বিষণ্ণ হয়ে পড়েছিল। কে বা কারা এলিজার ক্ষতি করতে চাইছে, সেসব ভাবতে ভাবতে অপূর্ব আর এলিজা দুজনেই ঘুমিয়ে পড়েছিল। এলিজা উঠতে নিলেই অপূর্বের বোতামে চুল আটকে যায়। চুল ছুটাতে গেলে ব্যর্থ হয়। সময় নিয়ে চুলের গিট্টু খুলতে চাইলে অপূর্ব ঘুমন্ত অবস্থায় বলে ওঠে, আমাকে ছেড়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছ? এত তাড়া কিসের ম্যাডাম? এলিজা মৃদু হেসে বলল, তার মানে আপনি জেগে আছেন? এতক্ষণ ধরে আমি চুলগুলো ছুটানোর চেষ্টা করছি আর আপনি দেখছিলেন? অপূর্ব মৃদু হেসে বলল, ভালোই লাগছিল। চুলগুলো অপূর্ব বোতাম থেকে বের করতে করতে বলল, ম্যাডাম, আপনাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। কাল যা হলো, শুনলাম এর আগেও একদিন এমন হয়েছে, খুব চিন্তা হচ্ছে। এলিজা চুলগুলো খোপা করতে করতে বলল, আমার কোনো শত্রু নেই, আমি তো কারো ক্ষতি করিনি, তবে কেন আমার ক্ষতি করতে চাইছে? হতে পারে আমার কোনো শত্রু। অনেক আসামি আছে যারা পুলিশদের ওপর প্রতিশোধ নিতে এমন করে, তারাই হবে হয়তো। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি ভয় পেও না। এলিজা অপূর্বের দিকে আর চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, আমি আমার মৃত্যুকে ভয় পাই না, আপনার বুকে মাথা রেখে মরতেও রাজি। অপূর্ব এলিজাকে পেছন থেকে জড়িয়ে ধরে, আমি থাকতে আমার ম্যাডামের কিছু হবে না। আমাকে হাসপাতালে যেতে হবে, শ্রাবণ গতকাল থেকে সেখানে। যদি পাখির অবস্থা আগের থেকে ভালো হয় তবে বাড়িতে নিয়ে আসব। অপূর্ব মৃদু হেসে বলল, পাখিকে এই বাড়িতেই নিয়ে আসবে, এখন থেকে এটাই ওর বাড়ি। এলিজা গোসলে চলে যায়। অপূর্ব বিছানায় এপাশ ওপাশ করছে, তার মধ্যে ভয় ঢুকে গেছে। এলিজার সামনে স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে চিন্তায় মরে যাচ্ছে। মনোয়ারা সকালে অনেক কিছু রান্না করেছে, আজকে পাখিকে বাড়িতে আনা হবে। অর্পা ঘুমাচ্ছে, জয়া আতঙ্কিত। গতকাল রাতে কে দরজা বাইরে থেকে আটকেছে? বাড়ির মেয়েদের উপর একটা কাঠের পুতুল হামলা করেছে। কি হচ্ছে এসব? চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। এলিজা অপূর্বকে খাবার দিচ্ছে, তখন জাহাঙ্গীর এসে অপূর্বর পাশে বসেন। এলিজা অপূর্বকে খাবার দিয়ে জাহাঙ্গীরকে খাবার দিতে যাবে, ঠিক তখনই জাহাঙ্গীর কর্কশ কণ্ঠে বলে উঠলেন, আমাকে তোমার খাবার দিতে হবে না, তোমার হাতে খেতে চায় না, জয়াকে ডেকে নিয়ে আসো। অপূর্ব অবাক হয়, সেদিন তো বাবা বলল এলিজাকে মেনে নিয়েছে, তবে আজ আবার এরকম করছে কেন? অপূর্ব পাত্তা দিতে চাইল না, ওর বাবার রূপ বদলাতে সময় লাগে না, তা সে জানে। তবুও জবাব না দিলেই নয়। বাড়ির বউয়ের সাথে এরকম আচরণ করাটা অন্যায়। এলিজাও সবকিছু ছেড়ে এ বাড়িতে এসেছে শুধু আমাকে ভালোবেসে। এলিজার দুনিয়াতে কেউ বেঁচে নেই, আমাদের উচিত ওর ওর সেই শূন্যস্থানটা পূরণ করা। এলিজা অপূর্বের কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রান্নাঘর থেকে মনোয়ারা উকি মেরে দেখে, যে অপূর্ব কোনোদিন বাবার মুখে কথা বলেনি, সে আজ বউয়ের জন্য বাবার মুখের উপর কথা বলছে। এলিজা কিছু না বলে রান্নাঘরে চলে যায়। জাহাঙ্গীর অপূর্বের কথায় ভ্রুক্ষেপই করলেন না, খাবার না খেয়ে ওপরে চলে গেলেন। অপূর্ব রান্নাঘরে যায়। এলিজা উল্টো দিকে ঘুরে পাখির জন্য কিছু খাবার তৈরি করছে। এলিজাকে পেছন থেকে জড়িয়ে ধরে, শান্ত স্বরে বলে, বাবার কথায় কিছু মনে করো না, উনি এমনই। বাবার হয়ে আমি ক্ষমা চাইছি। এলিজা মৃদু হেসে বলল, সংসারে সবার ধারালো কথা উপেক্ষা করা যায়, যদি আপনার মতো স্বামী থাকে। অপূর্ব মৃদু হেসে বলল, আমি সব সময়
সমস্ত পরিস্থিতিতে তোমার সাথে আছি ম্যাডাম। তৈরি হও, হাসপাতালে যাব। পিজি হাসপাতাল। যাকে দেখলে মানসিক শান্তি পাওয়া যায় সেই তো প্রিয় মানুষ। শ্রাবণ তার প্রিয় মানুষকে হারিয়েও ফিরে পেয়েছে। কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। প্রতিটা মুহূর্ত ভাবত, সে যদি ফিরে আসতো, সেই পাখি ফিরে এসেছে, তাকে আর হারাতে পারবে না। এসব ভাবতে ভাবতে শ্রাবণ হাসপাতাল থেকে বাইরে এসে এদিক ওদিক নজর করলো। কিছু দূর দেখতে পায় একজন ফুল বিক্রেতা ভ্যানে ফুল বিক্রি করছে। পাখির ফুল ভীষণ পছন্দ। শ্রাবণ পাখির জন্য ফুল কিনে নেয়। একজন নার্স পাখির কাছে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে চেক আপ করবে। উনি রিলিজ করলে পাখি বাড়ি যেতে পারবে। পাখি মেডিকেলের পোশাক পরে দুই পাশে বেনি করে ক্লান্ত শরীরে বসে আছে। নার্স এটা সেটা প্রশ্ন করছে তাকে। তৎক্ষণাৎ হাজির হয় শ্রাবণ, হাতে ফুল নিয়ে। পিচ্চি বেয়ান, তোমার জন্য গোলাপ ফুল এনেছি, তোমার পছন্দের। পাখি মৃদু হেসে বলল, আমার গোলাপ পছন্দ সেটা আপনার মনে আছে? শ্রাবণ বেডের উপর বসে বলল, তোমার বলা প্রতিটি অক্ষর আমার মনে আছে। আর তোমার পছন্দ মনে থাকবে না? শ্রাবণ একটা ফুল পাখির চুলে গেঁথে দেয়। পাখি ভ্রু কুঁচকে বলল, ফুল গাছে সুন্দর, আমার চুলে তো একদমই না। শ্রাবণ মৃদু হেসে বলল, সবার কাছে ফুল গাছে সুন্দর, কিন্তু আমার কাছে তোমার চুলে। শ্রাবণ ফুলগুলো পাখির কাছে দিয়ে মৃদু হাসি দিয়ে আবার বলল, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আমার পাখি। কেবিনে উপস্থিত হয় অপূর্ব, এলিজা। শ্রাবণ উঠে দাঁড়ায়। এলিজা পাখির কাছে গিয়ে বসে, পাখির মাথায় হাত বুলিয়ে বলে, আমার পাখির কিচ্ছু হবে না, আমরা আছি তো, তাই না? পাখি কিছু বলে না, চোখ ছলছল করছে। এলিজা ব্যাগ থেকে খাবারের বাটি বের করে, স্যুপ বানিয়ে এনেছে। পাখিকে খাওয়াতে খাওয়াতে কাপা কণ্ঠে বলল, তুই এবার পুরোপুরি ঠিক হলে আমরা একসাথে সিনেমা দেখব, তোকে এই শহর ঘুরিয়ে দেখাবো। অপূর্ব হাসপাতালে নিয়ে আসা জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। মৃদু হেসে শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, তোর ভালোবাসার জোর অনেক। পাখিকে শোয়া থেকে উঠিয়ে বসিয়ে দিলি। এলিজা শব্দ করে হেসে দেয়। শ্রাবণ মৃদু হেসে হাত দিয়ে মুখ মুছে। তৎক্ষণাৎ উপস্থিত হয় ডাক্তার। তবে আগের ডাক্তার না, নতুন একজন যুবক ডাক্তার, সাথে নার্স। পাখির সমস্ত রিপোর্ট দেখে পাখির পালস আর চোখ পর্যবেক্ষণ করে। শ্রাবণ তা দেখে অপূর্বের কানের কাছে ফিসফিস করে বলে উঠল, এত দেখার কি আছে, দেখ কিভাবে শরীরে হাত দিচ্ছে। অপূর্ব মুখে হাত দিয়ে মৃদু হেসে বলল, হিংসে হচ্ছে? রোগী এখন অনেকটাই সুস্থ, আজকে চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। একজন আমার সাথে আসুন, বলে ডাক্তার চলে যান। সাথে অপূর্ব ও শ্রাবণ যায়। ডাক্তারের চেম্বারে গেলে শ্রাবণ কাপা কণ্ঠে প্রশ্ন করে, পাখি ঠিক হয়ে যাবে তো? ডাক্তার টেবিলের দিকে দৃষ্টি স্থাপন করে বললেন, দেখুন, এই রোগ তো সেরে ওঠার না, তবে হয়তো হাসি খুশি থাকলে কিছুদিন বেশি। এইটুকু বলেই থেমে যান। শ্রাবণের মুখে কালো ছায়া নেমে আসে, ভেতরে ভেতরে ভেঙে চলে যাচ্ছে। এলিজা এনজিওর কাজে চলে গেছে। পাখিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছে। জয়া, অর্পা সবাই পাখির কাছে নানান কথায় মশগুল। মমতাজ একটু দূরে বসে আছেন। পাখি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে শুনে কত অভিশাপ দিয়েছিল, ঠিক নেই। এখন সব সত্যি জানার পর পাখি ফিরে এসেছে, এটাও ভালো লাগছে না। ভ্রু কুঁচকে বারবার অন্য দৃষ্টিতে পাখিকে দেখছেন। অপূর্ব আজ থানায় যায়নি। পৃথিবীতে বাবা মা মানে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাত পাওয়া। সফল হওয়ার জন্য বাবা মায়ের দোয়া অতি প্রয়োজন। তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। বাবার অনেক আদরের ছেলে অপূর্ব, কখনো তাদের সাথে উচ্চ স্বরে কথা বলেনি, কিন্তু আজ বাবাকে কিছু কথা বলায় বুকের ভেতর কেমন চাপ চাপ ব্যথা হচ্ছে। বাবার কাছে মাপ চাওয়া উচিত। এসব ভাবতে ভাবতে অপূর্ব বাবার ঘরের উদ্দেশ্যে বের হলো। জাহাঙ্গীর সিগারেট হাতে বারান্দায় বসে চেয়ারে দোল খাচ্ছেন। অপূর্ব দরজার বাইরে দাঁড়িয়ে আছে, যাবে কিনা দোটানায় ভুগছে। অনেক ভেবে ভেজা কণ্ঠে বলল, বাবা, আসবো? জাহাঙ্গীর মেরুদণ্ড সোজা করে বসেন, আর চোখে পেছনে একবার দেখে ইশারায় আসতে বললেন। অপূর্ব পেছনে দাঁড়িয়ে আছে। জাহাঙ্গীর বললেন, দাঁড়িয়ে কেন, কিছু বলবে? বসো। অপূর্ব খাটের এক কোনায় বসল। জাহাঙ্গীর সিগারেটটা একপাশে রেখে মৃদু হেসে বললেন, সকালে ওভাবে কথা বলার পর অনুশোচনা হচ্ছে, তাই তো? অপূর্ব কিছু বলল না। জাহাঙ্গীর ভেজা কণ্ঠে বললেন, জানিস খোকা, তুই যখন খুব ছোট তখন থেকে তোকে নিয়ে তোর মায়ের সাথে আমার ঝগড়া হতো। আমি তোর মাকে তোর কাছে আসতেই দিতাম না। শুধু বলতাম ছেলেটা আমার, আমি নিজ হাতে তোকে মানুষ করব। তোকে তোর মায়ের মতো আমি যত্ন করতাম, খাওয়াতাম, খেলা করতাম, খুনসুটি করতাম। আর তোর মা বলতো, ছেলে পেয়ে সবাইকে ভুলে যাচ্ছ। জাহাঙ্গীর কথা থামিয়ে হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছেন। অপূর্ব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কত কর্কশ মেজাজের মানুষ তিনি, কি না নিস্তেজ হয়ে আছেন। অপূর্বের খটকা লাগলো।
কিছু বলতে চেয়েও জাহাঙ্গীর থেমে গেছেন। অপূর্ব ভাবনা উপেক্ষা করে কাপা কণ্ঠে বলল, বাবা, সকালে ওভাবে কথা বলার জন্য। অপূর্ব থম মেরে যায়। জাহাঙ্গীর অপূর্বের দিকে ঘুরে হাত দুটো বাড়িয়ে জলজল চোখে বললেন, হায়, বুকে আয়। অপূর্ব জলজল চোখে বাবাকে জড়িয়ে ধরে। জাহাঙ্গীর কাপা কণ্ঠে বললেন, আমরা বাবারা কখনো সন্তানের ওপর রাগ করে থাকি না। জয়া, অর্পা সবাই পাখির কাছে। মনোয়ারা রান্না করছে। অপূর্ব শ্রাবণকে খুঁজতে খুঁজতে শ্রাবণের ঘরে যায়। সেখানে না পেয়ে ছাদে আসে, সেখানেও নেই। দ্রুত পায়ে নিচে এলে দেখে শ্রাবণ রান্নাঘরে। অপূর্ব অবাক হয়, শ্রাবণ রান্না করছে আর গুনগুন করে গান গাইছে। মনোয়ারা পাশ থেকে বলল, ছোট দাদা, আপনি সরেন, আমি বানাই দিতাছি। শ্রাবণ অহংকারী স্বরে বলল, না, আমার পাখির খাবার আমিই বানাবো। অপূর্ব রান্নাঘরের দরজার সাথে হেলান দিয়ে দেখছে আর মিটিমিটি হাসছে। অপূর্ব কাশি দিয়ে বলল, আমি বাড়ির মহিলাদের হাতের রান্না খেতে খেতে বোর হয়ে গেছি। কেউ যদি একটু খাবার বানিয়ে দিত। শ্রাবণ চোখ দুটো বড় করে আমতা আমতা করে বলল, আরে ভাই, মজা নিস না। বৌমনি বাড়ি নেই, তাই তো আমি তার ভূমিকা পালন করছি। অপূর্ব মৃদু হেসে বলল, বৌমনির ভূমিকা পালন করার জন্য তো অনেকেই ছিল, এত লজ্জা পাচ্ছিস কেন? উকি মেরে বলল, কি রান্না করছিস দেখি। ও, স্যুপ? তা কি কি দিয়েছিস স্যুপে? হলুদ, মরিচ আর কি? ওদিকে মরিচ আছে, ওটাও দিস। পেছন থেকে মনোয়ারা হেসে ওঠে। অর্পা পাখিকে তাদের ছোটবেলার ছবি দেখাচ্ছে, পুরনো অ্যালবাম। ভালো দেখা যাচ্ছে না। অর্পা পাখির সাথে এটা সেটা বলছে। তখনই ঘরে উপস্থিত হয় শ্রাবণ, হাতে স্যুপের বাটি নিয়ে। ও পাখির পাশে গিয়ে বসে। পাখি কিছুটা দূরে সরে যায়। শ্রাবণ মৃদু হেসে বলল, কতদিন আর দূরে সরবে? শীঘ্রই একদম কাছে নিয়ে আসবো। শ্রাবণ পাখিকে স্যুপ খাওয়াতে চাইলে পাখি নাকচ করে। শ্রাবণ মৃদু হেসে বলল, আমি নিজের হাতে বানিয়েছি। কেমন হয়েছে জানি না, আগে কখনো রান্নাও করিনি। তাছাড়া তোমার দুলাভাই রান্নায় বাম হাত দিয়েছিল, খারাপ হতেও পারে। পাখি আওয়াজ করে হেসে ওঠে। শ্রাবণ অপলক দেখল। শ্রাবণ রান্না করেছে শুনে পাখি স্যুপ খেয়ে নিল। শ্রাবণ খেয়াল করলো পাখির চুল উস্কো খুস্কো, এলোমেলো হয়ে আছে। ঘরের এদিক সেদিক পরখ করে অর্পাকে বলল, চিরুনি কোথায়? অর্পা হাতের ইশারায় দেখিয়ে দেয়। শ্রাবণ চিরুনি হাতে নিয়ে বলে উঠল, খুলে ফেলো। পাখি চমকে উঠে, আরে চুল খুলতে বলেছি। পাখি ইতস্থিত বোধ করে বলল, বাড়িতে অনেকে আছে, দেখবে তারা। শ্রাবণ শান্ত স্বরে বলল, আমার বউয়ের চুল আমি বাঁধবো, তাতে অন্যের কি? চুল খুলো বলছি। শ্রাবণ অবাধ্য ছেলে, যা বলবে তা না করা পর্যন্ত থামবে না। আনমনে চুল আশ্রে দিচ্ছে। অর্পা অ্যালবাম হাতে হা করে তাকিয়েছে। মমতাজ দরজার ওপাশ থেকে শ্রাবণের কার্যকলাপ পরখ করছে। বিড়বিড় করে বলছেন, এই মেয়েটা আমার ছেলের মাথা খেয়ে নিচ্ছে, বশ করে নিয়েছে আমার ছেলেকে। এই বশ আমাকে কাটাতে হবে। শ্রাবণ ভাবনারত অবস্থায় পাখিকে বলল, আচ্ছা, বিনুনি কিভাবে করে? চুলকে কয় খণ্ড করব? অর্পা আর পাখি দুজনেই হেসে ওঠে। পাখি চুলগুলো সামনে এনে কিছুটা বিনুনি করে দেখিয়ে দিল। শ্রাবণ পুরো চুলটা বেঁধে দেয়। ও পাখিকে বলল, চলো, ছাদে যাব। কেন? চলোই না, একসাথে তারা গুনব। এলিজা বাড়ি ফিরেছে। পাখি অসুস্থ থাকায় তাড়াতাড়ি চলে এসেছে। রাত হয়ে যায়। রাত প্রায় 9টা নাগাদ ফোন বেজে ওঠে। অপূর্ব ফোন রিসিভ করতে ওপাশ থেকে ডিসি সাহেব বলল, অপূর্ব, থানায় এসো, দরকার আছে। অপূর্ব সিভিল পোশাক পরে বেরিয়ে যায়। থানায় উপস্থিত হয়ে দেখে সমস্ত অফিসাররা একসাথে আলাপ আলোচনা করছে। ও কিছুটা হতভম্ব হয়। ডিসি সাহেব বলল, আরে অপূর্ব, এসো। অপূর্ব আতঙ্কে প্রশ্ন করল, স্যার, কিছু হয়েছে? ডিসি সাহেব বলল, ঘাবড়াচ্ছ কেন? কিছু হয়নি, তোমার জন্য সুখবর আছে। অপূর্ব চোখ বড় করে বলল, কিসের সুখবর? তোমার প্রমোশন হয়েছে। তুমি এত বছর সৎভাবে দায়িত্ব পালন করেছ, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ জনগণের পাশে থেকেছ। তাই আগামীকাল আমরা সবাই মিলে পার্টির আয়োজন করেছি। সেখানে তুমি তোমার পরিবার সহ উপস্থিত থাকবে। অপূর্ব খুশিতে আপ্লুত হয়। একে একে সবাই এসে অপূর্বকে অভিনন্দন জানায়। সবশেষে এলো রুমা। রুমার স্বভাব একটু অন্যরকম। অপূর্বকে দেখলেই তার সাথে কোনো না কোনো বাহানায় কথা বলবেই। রুমা হাত বাড়িয়ে দিয়ে বলল, অভিনন্দন স্যার। অপূর্ব ইতস্থিত বোধ করেও হাত বাড়িয়ে ধন্যবাদ জানায়। অপূর্ব খেয়াল করলো রুমা হাতটা ধরেই রেখেছে। ও হেসে বলল, হাতটা ছাড়ুন, এবার যেতে হবে। রুমা চট করে হাত ছেড়ে দেয়। অপূর্ব বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে হঠাৎ দেখল হিমেল কোথাও যাচ্ছে। ও অবাক হয়। হিমেলের খবর নেই অনেক দিন থেকে। বলা হয়েছে ট্যুরে গেছে, কিন্তু ও তো ঢাকাতেই আছে। তৎক্ষণাৎ অপূর্ব খেয়াল করে দেখে একটা মোটরসাইকেলে করে হিমেল তিলকনগরের উদ্দেশ্যে যাচ্ছে। অপূর্বের খটকা লাগলো, এত রাতে ওখানে কেন? সন্দেহ হওয়াতে অনুসরণ শুরু করে।
অপূর্ব আর হিমেল দুজনের দূরত্ব অনেক। মোটরসাইকেল রেখে হিমেল ও ওর সাথে থাকা অচেনা লোকটা হাঁটতে শুরু করেছে। চারপাশ নিস্তব্ধ। শেয়াল ডাকার আওয়াজ আসছে। শীতল হাওয়া বইছে। অপূর্ব ঘামছে, বুক ধড়ফড় করছে। কোথায় যাচ্ছে এরা? অপূর্ব খেয়াল করলো পাশের ঝোপঝাড়ে কেউ আছে। হিমেল অনেক দূরে ঝোপঝাড়ের দিকে দেখবে নাকি সামনে যাবে তা বুঝে ওঠার আগেই একটা রক্তাক্ত লোক অপূর্বের সামনে দিয়ে দৌড়ে আসে। লোকটার অবস্থা নৃশংস আর ভয়ঙ্কর। অপূর্ব ভয়ে চুপসে যায়। নিজের চোখের সামনে এরকম একটা মানুষ দেখে ভয় পাচ্ছে সে। মনে হয় কোনো মৃত মানুষ কবর থেকে উঠে এসেছে। অপূর্ব লোকটিকে ঝাপটা দিয়ে ধরে প্রশ্ন করে, কি হয়েছে? এরকম অবস্থা কারা করেছে? কোথা থেকে এসেছেন? লোকটা কোনো জবাব দিতে পারল না। কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু তার হাবভাব দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায়। লোকটা কম্পনরত অবস্থায় প্যান্টের পকেট থেকে কিছু একটা বের করে অপূর্বের হাতে দেয়। অপূর্ব হাতে নিয়ে দেখল একটা স্বর্ণের কয়েন, তবে কোনো টাকার কয়েন না। লোকটা কাঁপতে কাঁপতে বলল, নকশা। আর কিছু বলে ওঠার আগে অপূর্বের মাথায় কেউ পেছন থেকে আঘাত করে। তৎক্ষণাৎ অপূর্ব মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন জ্ঞান ফিরে অপূর্ব নিজেকে হসপিটালে আবিষ্কার করে। সবাই ওকে ঘিরে রেখেছে। বাদিকে ডাক্তার ইব্রাহিম। অপূর্ব ধীরে ধীরে উঠে বসে। ডিসি সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, অপূর্বের এখন কি অবস্থা? ডাক্তার বলল, ওর মাথায় আঘাত লাগাতে জ্ঞান হারিয়ে ফেলেছিল, এখন কোনো সমস্যা নেই। ডিসি সাহেব খুশি হলেন, মৃদু হেসে বললেন, তাহলে আমি আসি, থানায় যেতে হবে আমাকে। অপূর্ব, তুমি বিশ্রাম নাও, ইনশাআল্লাহ দেখা হবে। বলে ডিসি সাহেব কক্ষ ত্যাগ করলেন, সাথে ডাক্তার ইব্রাহিম ও জাহাঙ্গীর। এলিজা পাশে বসে। অপূর্ব সামনে চেয়ে দেখল সূর্য দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে চোখ পড়াতে অপূর্বের কাছে এলো। এলিজা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পানির বোতলটা হাতে নিয়ে পানি আনতে যায় অপূর্বকে ঔষধ সেবন করানোর উদ্দেশ্যে। সূর্য অপূর্বের সামনে এসে বসে। অপূর্ব শান্ত স্বরে বলল, আমাকে তিলকনগর থেকে কে এনেছে? সূর্য মৃদু হেসে বলল, আমি এনেছি। অপূর্ব চিন্তিত হয়, সূর্য এত রাতে ওখানে কি করছিল? আর ওকে কে আঘাত করেছে? অপূর্ব কিছুটা কর্কশ মেজাজে বলল, তুই ওখানে কি করছিলি? আমাকে কে আঘাত করেছে? আর ওই রক্তাক্ত লোকটা কে ছিল? সূর্য ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর এখন সবকিছুর জন্য আমাকে দায়ী করতে হচ্ছে? অবশ্য তোর জায়গায় আমি থাকলে এটাই করতাম হয়তো। আমি তোর সাথে কিছু কথা বলার জন্য থানায় গিয়েছিলাম, তখন জানতে পারি তুই মাত্র থানা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিস। আমিও তোর গাড়ি অনুসরণ করে আসতে থাকি। পেছনে রিকশায় ছিলাম, তখন দেখি তুই তিলকনগরের দিকে যাচ্ছিস, অনুসরণ করে যাচ্ছিলাম। ততক্ষণে গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় পেলাম, আর তোর আশেপাশে বা দূরে আমি কাউকে দেখিনি। অপূর্ব সূর্যকে বিশ্বাস করল। সবটা ভাবতে গিয়ে হঠাৎ নকশার কথা মনে পড়ল। তৎক্ষণাৎ বাম পকেটে হাত দেয় ও। কয়েন বহাল তবিয়তেই আছে। ক্লান্ত শরীর নিয়ে সে মন স্থির করল, এটা নিয়ে ফরেন্সিক ল্যাবে যাবে। সূর্য জিজ্ঞেস করে, এটা কি? অপূর্ব সত্যিটা বলল না, কথা এড়িয়ে গেল। চারদিকে যা হচ্ছে, এই সব কিছুর রহস্য বের করতেই হবে। একের পর এক নিরীহ মানুষের মৃত্যু, আর এই মৃত্যু খেলা হতে দেওয়া যাবে না। কিন্তু কিভাবে সূত্র পাবে? অপূর্ব হাতের কয়েনটা দেখছে আর ভাবছে, এটা দিয়ে কি হবে? এটা কিসের চিহ্ন? ও ফরেন্সিক ল্যাবের উদ্দেশ্যে বের হয়। বেশ কিছুক্ষণের মধ্যে ল্যাবে পৌঁছে যায়। দ্রুত পায়ে ডাক্তার জাকিরের কাছে যায়। অপূর্ব কয়েনটা দিয়ে জিজ্ঞেস করে, এটা কিসের কয়েন? এটা দিয়ে কি পেতে পারি? ডাক্তার জাকির কয়েনটা ভালোভাবে দেখে বলল, এটা তো খালি চোখে দেখা যাচ্ছে না, ওয়েট, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছি। জাকির কয়েনটা দেখছে। অপূর্বের হঠাৎ মাথা ব্যথা শুরু হয়। চেয়ারের উপর বসে পড়ে, মাথায় আঘাত লাগায় সব ঝাপসা দেখছে। ডাক্তার জাকির অস্থির কণ্ঠে বলল, অপূর্ব, এটাতে একটা ম্যাপ দেখা যাচ্ছে, কোনো গ্রামের ম্যাপ। অপূর্ব অবাক ভঙ্গিতে বলল, মানে? এতটুকু একটা কয়েনে ম্যাপ? হ্যাঁ, এটা ম্যাপ, তাও কোনো গ্রামের। অপূর্ব আতঙ্কিত স্বরে বলল, কিন্তু এটা আমরা দেখব কিভাবে? সবসময় কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে? জাকির বলল, একটা উপায় আছে। ব্লু লাইট আছে, সাধারণ কোনো ব্লু লাইট না, এটার ক্ষমতা অনেক। সেই লাইটের আলো যখন বস্তুর উপর পতিত হয়, তখন ওটা সেই বস্তু ভেদ করে প্রতিফলন সৃষ্টি হয়। আমরা কয়েনটির এই প্রান্ত থেকে যদি আলোকরশ্মি ফেলি, তাহলে এটার নকশা সাদা পর্দায় পেয়ে যাব। অপূর্ব তাই করতে বলল। জাকির অপূর্বকে এক ধরনের সানগ্লাস পরিয়ে দেয়। এটা পরালেন কেন? এটা এক ধরনের লেজার লাইট, এটা না পড়লে চোখে সমস্যা হবে। কিছুক্ষণের মধ্যে নকশাটা পেয়ে গেল। অপূর্ব বলল, এটা তো খুব অদ্ভুত একটা নকশা, এটা থেকে জায়গাটা কিভাবে পাবো? ডাক্তার জাকির বলল, নকশার বিষয়ে অভিজ্ঞ ইমরুল এটা বলতে পারবে, তবে ও এখানে নেই, ইন্ডিয়ায় আছে। শুনেছি 1-2 দিনের মধ্যে দেশে ফিরবে। অপূর্ব মনে মনে ভাবল, এখনো 2 দিন অপেক্ষা করতে হবে?
ও ল্যাব থেকে বেরোতে উদ্যত হতে পেছন থেকে ডাক্তার জাকির বলে উঠল, অপূর্ব, অভিনন্দন, তোমার প্রমোশন হয়েছে, রাতে পার্টিতে দেখা হচ্ছে। অপূর্ব মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে আসে। বাড়িতে ফিরে দেখে সবাই তার অপেক্ষায় বসে আছে। জাহাঙ্গীর কর্কশ মেজাজে বললেন, অসুস্থ শরীর নিয়েও তো ডিউটিতে যেতে হবে? যদি তোর কিছু হয়ে যায় তবে আমাদের কি হবে? অপূর্ব জাহাঙ্গীরের কথা উপেক্ষা করে বলল, বাবা, আমার প্রমোশন হয়েছে। শ্রাবণ এসে সাথে সাথে অভিনন্দন জানায়। অপূর্ব জয়ার পা ধরে সালাম করে। সবাই খুশিতে আপ্লুত হয়ে ওঠে। অপূর্ব এদিক ওদিক খেয়াল করে দেখে এলিজা নেই, হয়তো ওপরে। অপূর্ব ওপরে আসে। এলিজা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। অপূর্ব পেছন থেকে দুই বাহুতে হাত দেয়। এলিজা আয়নায় অপূর্বকে দেখে স্থির হয়ে বলল, আপনার কি নিজের জন্য এতটুকুও মায়া নেই? যদি আপনার কিছু হয়ে যেত? অপূর্ব মৃদু হেসে বলল, ম্যাডাম, আপনার ভালোবাসা থাকলে কিছু হবে না। আপনি যে আমার অনন্ত শান্তি। এলিজা মৃদু হাসে। অপূর্ব ওকে পরখ করে বলল, কালো রঙে আপনাকে খুব সুন্দর দেখায়। আপনার সৌন্দর্যের কাছে আকাশের চাঁদও যেন হার মানবে। এলিজা হেয়ালি করে বলল, খুব বেশি বলছেন না তো? অপূর্ব এলিজাকে জড়িয়ে ধরে বলল, আমার প্রমোশন হয়েছে, আজকে সন্ধ্যায় পার্টি আছে, সবাইকে উপস্থিত হতে হবে। এলিজা অপূর্বকে জড়িয়ে ধরে বলল, অভিনন্দন পুলিশবাবু, আপনি যে আমার গর্ব। আপনার স্ত্রী হয়ে সত্যি আমি গর্বিত। সন্ধ্যা হয়ে যায়। সবাই পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শ্রাবণ পাখির কাছে। পাখি যেতে চাচ্ছে না, কিন্তু শ্রাবণ নাছোড়বান্দা। পাখিকে বোঝানোর পর যেতে রাজি হলো। শ্রাবণের দিকে দৃষ্টি স্থাপন করে বলল, কি কাপড় পরে যাব? আমার সব জামা কাপড় আমাদের বাড়িতে। শ্রাবণ ভাবনায় পড়ে যায়। পাখি খাটের ওপর বসা। শ্রাবণ পায়চারি করতে করতে ভেবে বলল, পেয়েছি, বৌমনি শাড়ি পরে যাবে। পাখি ভ্রু কুচকে বলল, আমি শাড়ি পরতে পারি না। শ্রাবণ মৃদু হাসি দিয়ে বলল, তো কি হয়েছে, আমি আছি তো, আমি পরিয়ে দেব। শ্রাবণ দৌড়ে এলিজার ঘরে যেতেই মমতাজের সাথে ধাক্কা লাগলো। ছেলেটা ভ্রুক্ষেপই করল না। মমতাজ বলে উঠলেন, মাথার সাথে সাথে মেয়েটা আমার ছেলের চোখও খেয়েছে। শ্রাবণ দেখল অপূর্বের দরজা খোলা। ও ভেতরে ঢুকতে দেখল অপূর্ব এলিজার শাড়ির কুচি ধরে বসে আছে। এলিজা পেছন ঘুরে যায়। শ্রাবণ উল্টো দিকে ঘুরে বলল, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। অপূর্ব উঠে দাঁড়িয়ে বলল, শালা, তোর জন্য দেখছি ঘরেও থাকা যাবে না। বেশি কথা না বলে বৌমনির একটা শাড়ি দে, পাখির দরকার। এলিজা দ্রুত একটা শাড়ি বের করে দেয়। শ্রাবণ পাখিকে শাড়ি এনে দেয়, কিন্তু পাখি তো শাড়ি পরতে পারে না। ওরা এখনো অবিবাহিত, তাই শরীরে স্পর্শ না করে শ্রাবণ প্রথমে নিজেই শাড়ি পরতে থাকে। জয়া, মমতাজ, মনোয়ারা, অর্পা সবাই জানালার ওপাশ থেকে দেখতে থাকে ছেলের কাণ্ড। শ্রাবণ শাড়ি কিভাবে পরে সেটা পাখি দেখছে। পড়া শেষে স্থিরভাবে দাঁড়ায়। পাখি খিলখিল করে হেসে ওঠে। হাসি কোনোভাবেই থামাতে পারছে না। জানালার ওপাশ থেকে মুখ চেপে সবাই হেসে ওঠে। শ্রাবণ মাথা চুলকায়। শাড়িটা খুলে পাখিকে দিয়ে বলল, এবার পরে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। পাখি শাড়িটা পরে নেয়, চুলগুলো ছেড়ে দেয়। কপালে একটা টিপ পড়ে, সাথে কাজল। সবাই নিচে নেমে অপেক্ষা করছে পাখি আর এলিজার জন্য। দুই ভাই বারে বারে সময় দেখছে কখন আসবে। জাহাঙ্গীর, জয়া সবাই অপেক্ষা করছে। তৎক্ষণাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে। সবাই হা করে তাকিয়ে থাকে। এলিজা আর পাখি দুজনে একই রঙের শাড়ি পরে একইভাবে সেজে নামছে। দুই ভাই হা করে দেখছে, সাথে অন্যরাও। কারো নজর না লাগুক, বললেন জয়া। শ্রাবণ আর অপূর্ব দুজন একসাথে বলে উঠল, মাশাআল্লাহ। নিচে নামতেই দুই ভাই হাত বাড়িয়ে দেয়। দুই বোন একসাথে দুজনের হাতে হাত রাখে। সবাই বেরিয়ে পড়ে পার্টির উদ্দেশ্যে। চারদিকে রঙিন বাতি, মানুষের কোলাহল, বাচ্চাদের ছুটোছুটি। ওয়েটার হাতে পানীয় নিয়ে এদিক সেদিক যাচ্ছে। সবকিছু মিলিয়ে পার্টি জমজমাট। তৎক্ষণাৎ এসে উপস্থিত হয় অপূর্ব সহ পুরো পরিবার। সবাই এসে অপূর্বের পরিবারের সবার সাথে পরিচিত হয়। পার্টিতে আসা অন্যান্য অফিসারদের স্ত্রীরা এলিজা ও পাখির সাথে কথা বলছে। এলিজা আর পাখির রূপে পুরো পার্টি আলোকিত হয়ে গেছে। প্রশংসা হচ্ছে। শ্রাবণ আর অপূর্ব অন্য অফিসারদের সাথে কথা বলছে। অপূর্বের চোখ পড়ে সামনের দিকে। চোখ বড় বড় করে ফেলে। মনে মনে বলতে থাকে, আল্লাহ বাঁচাও, সাথে আমার বউ আছে। শ্রাবণ অপূর্বকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? অপূর্ব সামনের দিকে দেখিয়ে দেয়। সোনালী রঙের একটা পাতলা শাড়ি পরে রুমা এই দিকে আসছে। শ্রাবণ বলল, কে ও? অপূর্ব বলল, রুমা, আমার পেছনে সব সময় পড়ে থাকে। রুমার হাতে একটা ব্যাগ, হাতা কাটা ব্লাউজ, চুলগুলো ছাড়া, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ থেকে জ্যোতি ঠিকরে পড়ছে। এসে অপূর্বের সামনে দাঁড়ায়। অপূর্ব ঢেকুর গিলছে। রুমা ঢং করে বলল, স্যার, ইউ আর লুকিং সো গর্জিয়াস। অপূর্ব মৃদু হেসে বলল, ধন্যবাদ। শ্রাবণকে দেখিয়ে বলল, উনি কে? শ্রাবণ, ও আচ্ছা, হাই শ্রাবণ। রুমা হাত বাড়িয়ে দিল।
শ্রাবণও হ্যান্ডশেক করে। অপূর্ব মিটিমিটি হাসছে। শ্রাবণ ফিসফিস করে জিজ্ঞেস করে, হাসছিস কেন? অপূর্ব ইশারায় পাখিকে দেখিয়ে দিল। পাখি আর চোখে তাকিয়ে আছে। শ্রাবণ দ্রুত হাতটা ছেড়ে রুমাকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, ওই যে আমার বউ। অপূর্ব হেসে বলল, আর বলে লাভ নেই, বাড়ি ফিরে চল, তখন বুঝবি। রুমা চাপা গলায় বলল, রাবিশ। শ্রাবণ পাখির কাছে এসে আমতা আমতা করতে থাকে। তৎক্ষণাৎ পার্টির সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। মিউজিক বেজে ওঠে। একজন কণ্ঠশিল্পীকে আনা হয়। তিনি অ্যারাবিক গান করেন। সবাই তালে তালে নাচছে। পার্টি জমজমাট। এদিকে পাখি শ্রাবণের সাথে কথা বলছে না। শ্রাবণ ভেজা কণ্ঠে বলল, ওনার সাথে হাত মিলিয়েছি বলে হিংসা হচ্ছে? পাখি মুখ ঘুরিয়ে নেয়। শ্রাবণ পাখির আচরণ উপভোগ করে। কিছুক্ষণ পর শ্রাবণ বলল, এই যে গানে ধরেছি, এবারের মতো ক্ষমা করো, অদূর ভবিষ্যতে এহেন কাজ আমি আর করব না, প্রমিস করছি। চারদিকে নানা রঙের আলোর মেলা। ঝলমলে ঝাড়বাতি সূক্ষ্ম কারুকার্যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। হঠাৎ আলো বন্ধ হয়ে জ্বলে উঠল। কিছুক্ষণ পর সবার দৃষ্টি চলে যায় স্টেজে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্টেজে উপস্থিত হয়েছে রুমা, সাথে কিছু মেয়েরা নৃত্য পরিবেশন করবে। পাখি, এলিজা, অপূর্ব আর শ্রাবণ একসাথে দাঁড়ানো। পাখি এলিজার কানে ফিসফিস করে বলল, মহিলাটি কি ধরনের শাড়ি পরে আছে? সমস্ত পুরুষ তো আকর্ষিত হবেই। এলিজা মৃদু হেসে বলল, পোশাকের ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব স্বাধীনতা আছে, যার যেমনটা ভালো লাগবে সে তেমনটাই পরবে। হঠাৎ দুজন অফিসার এসে অপূর্ব আর শ্রাবণের সাথে হ্যান্ডশেক করে। বিভিন্ন আলোচনা শুরু হয়। এলিজা আর পাখি আশপাশ ঘুরে ঘুরে দেখছে। পাখির হঠাৎ চোখ যায় রাস্তার দিকে। এলিজাকে বলল, আপু দেখো, একটা পাগলি একা একা হাসছে, চলো পাগলিটার কাছে যাই। এলিজা ইতস্থিত বোধ করে বলল, একদমই না, আঘাত করে দিবে। পাখি নাছোড় বান্দা। এলিজার হাত ধরে জোর করে নিয়ে চলল। পাগলি মেয়েটা হাতে ইটের টুকরো নিয়ে লিখছে। এলিজার খটকা লাগলো। খুব চেনা চেনা লাগছে। ভালো করে দেখতে চেষ্টা করে দেখলো এটা মীরা। হাতে সায়ানের ছবি। এলিজার ভেতরটা হঠাৎ দুমড়ে মুচড়ে ওঠে। মনের ভেতর আনচান শুরু হয়। পাখি ওকে পরখ করে বলল, আপু কি হয়েছে? এলিজা নাসূচক মাথা নেড়ে পাখির হাত ধরে ভেতরে চলে যায়। শ্রাবণ দৌড়ে এসে বলল, কোথায় ছিলে তোমরা? খুঁজছিলাম। এলিজা মৃদু হেসে বলল, ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। তোমার ভাই কোথায়? শ্রাবণ এদিক সেদিক তাকিয়ে বলল, আছে হয়তো এখানেই। অপূর্বের মন থেকে কয়েনের চিন্তা যাচ্ছে না। লোকটার পরিচয় জানতে পারেনি, কি বলতে চেয়েছিল। এসব নিয়ে পার্টিতে উপস্থিত জাকিরের সাথে কথা বলছে। ডাক্তার জাকির বলল, কয়েনটার সাথে রক্ত লেগেছিল। রক্ত পরীক্ষা করে জানতে পেরেছি কয়েনে দুজন মানুষের রক্ত লেগে আছে। অপূর্ব ভ্রু কুঁচকে ফেলল। অবাক ভঙ্গিতে প্রশ্ন করল, কি বলছেন? তার মানে ওখানে একাধিক লোক ছিল? তুমি একদম ঠিক বলেছ। নকশা অভিজ্ঞ ইমরুল কবে আসবে? আমি ফোন দিয়েছিলাম, ৩-৪ দিন অন্ততপক্ষে দেরি হবে। ইন্ডিয়াতে কাজে আটকে গিয়েছে। অপূর্ব দীর্ঘশ্বাস ফেলল। কথা শেষ করে এলিজার কাছে আসতেই মনে পড়ল রুমা। ও থমকে দাঁড়ায়। মনে মনে বলল, এই মহিলা দেখছি আমার পিছু ছাড়বে না। রুমা অপূর্বের সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করছে। অপূর্ব ভাব নিয়ে বলল, কিছু বলবেন? রুমা মৃদু হেসে বলল, বলতে চাই অনেক কিছু, কিন্তু আপনার কি শোনার সময় হবে? অপূর্ব চোখের ইশারায় এলিজাকে দেখিয়ে বলল, আমার বউ যদি অনুমতি দেয় তবে একদিন বউকে নিয়ে আপনার বাড়িতে গিয়ে সব শুনবো। অপূর্ব পাশ কেটে চলে যায়। রুমা কিছুটা কর্কশ ভঙ্গিতে বলল, সারাক্ষণ বউ বউ বউ, আমি কি কম সুন্দরী? একটাবার ঠিক মতো তাকালোও না। যাই হোক, দেখে নিব। রাত নামার সঙ্গে সঙ্গে পার্টির ভিড় কমতে থাকে। যে যার গন্তব্যে যাচ্ছে। অপূর্ব ডিসি সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত অনেক। সবাই পার্টি নিয়ে আলাপ আলোচনা করছে। মনোয়ারা রান্না করছে। সবাই অপূর্বকে বাহবা দিচ্ছে। তৎক্ষণাৎ মমতাজ বলে উঠলেন, অপূর্ব নিজের যোগ্যতায় আজ কত দূর, প্রমোশন হয়েছে, কত সুনাম অর্জন করেছে। আর আমার ছেলেটাকে দেখো, একটা পরিচয়হীন মেয়ের পেছনে পড়ে আছে। মা বাবা ছিল না, কোথায় কি করেছে কে জানে। অপূর্ব চাচির কথার জবাবে বলল, দেখুন, মা বাবা বেঁচে থাকলেই তারা সঠিক পথে বড় হবে এমন নয়। ওদের মা বাবা বেঁচে নেই, কিন্তু তারপরও ওদের চরিত্রে কোনো দাগ নেই। যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। পাখি যথেষ্ট ভালো মেয়ে। তার থেকেও বড় কথা, ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসা কখনো পরিচয় দিয়ে হয় না। শ্রাবণ অপূর্বের কথা শুনে খুশি হয়। মমতাজ মুখ কুঁচকে দেন। জাহাঙ্গীর উঠে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, তাহলে আর কি, যদি ছেলে মেয়ে রাজি থাকে বিয়ের ব্যবস্থা করি। তোমরা বিয়ের আয়োজন করো। আমি শ্রাবণের বাবার সাথে কথা বলে দেশে আসতে বলি। যদি আসতে পারে তো আসবে, না হলে বিয়ের কার্যক্রম আমরাই সেরে ফেলব। শ্রাবণ মৃদু হাসে। অপূর্ব শ্রাবণকে চোখে
ইশারা করল। জয়া এলিজাকে উদ্দেশ্য করে বলল, তোমার কোনো আপত্তি নেই তো? এলিজা অপূর্বর দিকে একবার দৃষ্টি স্থাপন করে বলল, আপনারা সবাই যখন চান তবে তাই হোক। তাছাড়া পাখিও শ্রাবণকে খুব ভালোবাসে। শ্রাবণের মতো সৎ কারো হাতে পাখিকে তুলে দিতে পারলে আমি শান্তি পাব। জয়া রান্নাঘরে চলে যান। রাত অনেক, সবার খেতে হবে। পার্টিতে তারা কিছু খায়নি, কারণ জাহাঙ্গীর বাইরের খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এবং কাউকে খেতেও দেন না, শুধু পানীয় ছাড়া। মমতাজের মুখে অন্ধকার নেমে আসে। শ্রাবণ পাখির হাতটা ধরে। পাখি চট করে হাত সরিয়ে নেয়, কানের কাছে ফিসফিস করে বলল, লজ্জা পাচ্ছ? অপূর্ব গলায় কাশি দিয়ে মৃদু হেসে বলল, আমরা এখানে প্রেম করলে নিজেদের ঘরে গিয়ে করো। পাখি লজ্জা মুখে উপরে চলে যায়, পেছনে শ্রাবণ। এলিজা সোফা থেকে উঠে রান্নাঘরে যাবে, তখনই অপূর্ব পেছন থেকে জড়িয়ে ধরে। এলিজা মৃদু হেসে বলল, সুযোগ পেলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে? অপূর্ব বলল, আমার বউকে যখন ইচ্ছা জড়িয়ে ধরবো, তোমার কি? এলিজা হাত সরিয়ে বলল, মা একা রান্না করছে, আমাকে যেতে হবে। অপূর্ব হেসে থুতনি এলিজার কাঁধের উপর রেখে বলল, ওই শোনো না, চলো আরেকবার বিয়ে করে নিই। তুমি লাল বেনারসি পরবে, আমি শেরওয়ানি পরব, নতুন করে বাসর হবে। প্রথম দিনের মতো দুজন একসাথে চাঁদ দেখব, সবকিছু নতুন করে হবে। এলিজা লাজুক হাসি দিয়ে বলল, আপনাকে যখনই দেখি তখনই নতুন মনে হয়। প্রতিটা দিনই স্মৃতিময়। সিঁড়ির ওপর থেকে খালি গলায় কাশি দেন জাহাঙ্গীর, পানি চাইতে আসেন। অপূর্ব হুট করে এলিজাকে ছেড়ে দেয়। এলিজা রান্নাঘরে চলে যায়। অপূর্ব উল্টো দিকে ঘুরে মাথা চুলকোতে চুলকোতে মনে মনে বলল, সবাই আমার প্রেমে কাবাব মেয়ে হাড্ডি হবে, এদের জ্বালায় প্রেমও করা যাবে না। অর্পা পাখির ঘরে ছবি আঁকছে আর হাসাহাসি করছে। শ্রাবণ পাখির ঘরে আসতে আসতে আনমনে ভাবছে আর হাসছে। তখনই সামনে পড়েন মমতাজ। মহিলা পান চিবোচ্ছেন, সবসময় সেজে থাকেন। শ্রাবণকে দেখে দুই হাত দুই দিকে ছড়িয়ে বললেন, এ বেটা দাঁড়া। শ্রাবণ থমকে দাঁড়ায়, মৃদু হেসে বলল, কি বলবে মা, বলো। মমতাজ ফিসফিস করে বললেন, ওই মেয়েটা ভালো না, আমি তোকে ওর থেকেও সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো। শ্রাবণ মায়ের গলায় হাত দিয়ে বলল, আমি ওর সৌন্দর্যের প্রেমে পড়িনি যে তুমি ওর থেকেও সুন্দর কাউকে নিয়ে আসলেই ভুলে যাব। এমন করছো কেন, বলবে? মমতাজ চোখ বড় করে বললেন, তুই বুঝতে পারছিস না, তোর সাথে পাখিকে মানায় না। শ্রাবণ কাঁধ থেকে হাত দুটো সরিয়ে দিয়ে বলল, মানিয়ে নিতে হয়, আমি ঠিক মানিয়ে নিব। তুমি দেখছি আজ খুব সেজেছ, খুব সুন্দর লাগছে। শ্রাবণ মাকে রেখে চলে এলো। মমতাজ পেছন থেকে শ্রাবণকে পরখ করে বললেন, ছেলে আমার পাগল হয়ে গেছে, জলদি ওর বাবাকে জানাতে হবে। অপূর্ব সোফায় বসে আনমনে কিছু ভাবছে। তখনই ল্যান্ডলাইনে ফোন বেজে ওঠে। ও ভ্রু কুচকে ফেলল। এত রাতে কে? কোনো খারাপ খবর নয় তো? ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে একজন মহিলা বলে উঠল, সূর্য গতকাল বাসা থেকে বের হয়েছে, আর ফেরেনি। ফোনটা হুট করে কেটে দেয়। অপূর্ব কণ্ঠ শুনে বুঝতে পেরেছে সূর্যের মা ফোন করেছে। ও হতভম্ব হয়ে যায়। কোথায় সূর্য? দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে অজানা পথে বের হয়, অঝরে ঘামছে। সূর্য একজন খুনি, একটা প্রাণের বিনিময়ে হাজারটা প্রাণ নিয়েছে। তবুও মনের এক কোণে সূর্যের জন্য ভালোবাসা রয়ে গেছে, হাজার হোক ছেলেবেলার বন্ধুত্ব। অপূর্ব সিভিল পোশাকে সূর্যের ওপর যাদেরকে নজরদারি করার জন্য রেখেছে তাদের কাছে পৌঁছায়। তারা জানায় বিকেল পর্যন্ত নজরে রাখতে পেরেছে, তারপর কোথায় গিয়েছে জানা নেই। অপূর্ব ধমক দেয়, ক্রোধে বলে ওঠে, একটা কাজ ঠিক মতো করতে পারো না, শেষ কোথায় দেখেছ? তিলকনগর থেকে ঢাকার দিকে এসেছে, তবে ওনাকে খুব হতাশ মনে হয়েছে। অপূর্ব গাড়ি নিয়ে সোজা চলে যায় যমুনা নদীর তীরে। ও গাড়িতে বসেই দূর থেকে দেখছে সূর্য যমুনা নদীর তীরে বসে আছে। যখনই শুনেছে সূর্য তিলকনগর থেকে মলিন বেশে ফিরেছে, তখনই বুঝতে পেরেছে ও রঙ্গনার কবরের কাছে গিয়েছিল। ওর কথা মনে পড়লে যমুনা নদীর তীরে আসে। অপূর্ব গাড়ি থেকে নেমে ধীর পায়ে সূর্যের কাছে এসে দাঁড়ায়। সূর্য পেছনে না ঘুরেই বলে, খুঁজতে এসেছিস? ভেবেছিস কোথায় না কোথায় চলে গিয়েছি, নয়তো কাউকে খুন করছি? ভাবছিস আমি আবার খুনি হয়ে গেলাম? অপূর্ব অবাক হয়, ওকে না দেখেই উপস্থিতি বুঝতে পেরেছে। ও সূর্যের পাশে এসে বসে। শান্ত যমুনা নদী, শীতল হাওয়া বইছে, জোনাকির আলোয় চারপাশ আলোকিত হয়ে গেছে। নিশ্চুপ চারপাশ। অপূর্ব বলল, এখানে কি করছিস? 2 দিন বাড়ি ফিরিসনি, কিছু হয়েছে? সূর্য ভারী দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, রঞ্জনাকে দেখতে এসেছি। অপূর্ব অবাক হয়ে বলল, কি সব উল্টাপাল্টা বকছিস? সূর্য 2 হাত সামনে নিয়ে হাঁটুর উপর এক হাত রেখে চোখ বন্ধ করে বলল, ওর স্মৃতি আমাকে গ্রাস করে রেখেছে। ওর চেহারা, রাগ, অভিমান সবটা খুব মনে পড়ে। আমাকে একা করে রেখে গিয়েছে ও। ওর শূন্যতা আমায় প্রতি মুহূর্তে পুড়িয়ে দেয়। সূর্য হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে শ্বাস ছেড়ে বলল, ওই যে তারাগুলো দেখতে পাচ্ছিস না, ওর ভেতরে একটা রঞ্জনা। ও প্রতিদিন সন্ধ্যা হলে আমার জন্য অপেক্ষা করে, তাই আমিও চলে আসি একটাবার ওকে দেখতে। অপূর্ব অপলক দৃষ্টিতে সূর্যকে দেখছে।
কতটা ভালোবাসলে একটা ছেলে এমন করতে পারে, অন্যকে হত্যা করতে পারে। ও সূর্যের ডান কাঁধে হাত রেখে বলল, মানুষ চলে যায়, কিন্তু তাদের স্মৃতিগুলো রেখে যায়। মানুষ হত্যা করা যায়, তবে স্মৃতি না। যদি স্মৃতি হত্যা করা যেত তবে আত্মহত্যা নামক শব্দ থাকতো না, হাসপাতালে মানসিক রোগী থাকতো না।